আসসালামাইকুম। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক সময় ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাসটা আমি চাই আপনারা অন্য 10টা ক্লাসের মতো দেখবেন না, কারণ আজকে আমরা শুধু রিমোট জব কি এইটা শিখব না। আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি কিভাবে রিমোট জবের জন্য নিজেকে প্রস্তুত করবেন। একটা কথা খুবই ভালোভাবে মনে রাখবেন যে রিমোট জব মানে ঘরে বসে শুধুমাত্র কাজ করা না। রিমোট জব মানে এটা যে কোম্পানির কাছে আপনি কতটা ভ্যালুয়েবল হবেন এবং কোম্পানি আপনাকে হায়ার করবেন, যেখান থেকে আপনি নিজে ঘরে বসে বাইরের কান্ট্রির কোনো কোম্পানিতে আপনি কাজ করবেন। এখানেই ফ্রিল্যান্সিং আর রিমোট জবের মধ্যে সবথেকে বড় পার্থক্য। ফ্রিল্যান্সিংয়ে আপনি নিজে ক্লায়েন্ট খুঁজবেন, কিন্তু রিমোট জবে আপনার এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যেন কোম্পানি আপনাকে একজন এমপ্লয়ার হিসেবে দেখতে চায়, সে যেন বুঝতে পারে যে আপনি তার জন্য কতটা উপযুক্ত। তো প্রথমে আমরা এটা জানি যে রিমোট জবটা কি। সহজ ভাষায় যদি আমরা বলি, রিমোট জব হলো এমন একটা জব যেখানে আপনাকে প্রতিদিন অফিসে গিয়ে কাজ করতে হবে না। বাইরের কোনো কান্ট্রির জবগুলো আপনি নিজে ঘরে বসে বাংলাদেশে বসে আপনি কাজ করতে পারবেন। তো এক্সাম্পল হিসাবে কোনো একটা আমেরিকান কোম্পানি আপনাকে এসইও স্পেশালিস্ট হিসাবে নিয়োগ দিল, আপনি ঘরে বসে তাদের কোম্পানির ওয়েবসাইটের এসইওগুলো করতেছেন। তো সাধারণত ফ্রিল্যান্সিংয়ে আপনি সাধারণত কী করেন, ক্লায়েন্টের কাজগুলো বা প্রজেক্টগুলো আওয়ারলি অ্যান্ড হচ্ছে ফিক্সড প্রজেক্ট বা মাইলস্টোন আকারে আপনি কাজগুলো করেন, এবং এই জায়গাতে আপনি কখন কাজ করেন, কোন সময় কাজ করেন, ক্লায়েন্ট এটা দেখতে যাবে না। ক্লায়েন্ট যতটুকু কাজ দিছে আপনি মোটামুটি কমপ্লিট করলে এনাফ। বাট রিমোটলি জবগুলোতে যেটা হয় যে আপনি একটা কোম্পানিতে তার কোম্পানির যে রুলস আছে, টার্মস আছে, এইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাদের টাইম শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনি তাদের কোম্পানির একজন এমপ্লয়ার অ্যান্ড কন্ট্রাক্টর হিসেবে আপনি নিয়মিত কাজ করবেন, এবং আপনাকে মাস শেষে মান্থলি হতে পারে, কোনো প্রজেক্ট ভিত্তিতে হতে পারে, আপনাকে একটা ফিক্সড একটা স্যালারি দেবে। যখন আমি প্রথম রিমোটলি জবে অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং প্রজেক্টে ফাইবারে অলরেডি তখন 16 অর্থাৎ 16টা প্রজেক্টে আমি কমপ্লিট করছি। তো প্রথম প্রজেক্টগুলো কমপ্লিট করতে অনেক আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। কিছু কিছু সিএমএস ছিল, কিছু কিছু জায়গা ছিল, ওই জায়গাতে আমার কিছু উইক পয়েন্ট ছিল, যে আমি কাজ করতে গেলে, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতাম। এই 16টা প্রজেক্ট কমপ্লিট করছি, তার মানে আমার 16টা প্রজেক্টের জন্য কমপক্ষে 40-50টা ক্লায়েন্টের সাথে কিন্তু আমার কমিউনিকেশন হয়েছে, তারপর আমি 16টা প্রজেক্ট আমি কমপ্লিট করতে পারছি। তো মোটামুটি আমার ওই সময়ও, যে যখন আমি প্রথম স্টার্ট করি, তখন ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা আমি ভালোভাবে বুঝতে পারতাম না। যখন ক্লায়েন্ট আমাকে কোনো কোশ্চেন করতেছে, ক্লায়েন্ট সবসময় এই ধরনের কোশ্চেনগুলো করে যে তার বিজনেসটাকে কিভাবে সে ইমপ্রুভ করতে পারে, এবং তার ওয়েবসাইটের জন্য বা তার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে প্রবলেমগুলো, এই প্রবলেমের সলিউশনটা চায়। আর আমাদের যারা ফ্রিল্যান্সার আছেন তাদেরকে ওইভাবেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হয়। আগে ক্লায়েন্টের সাইকোলজিটা বুঝতে হয়, ক্লায়েন্টের মাইন্ডসেটটা বুঝতে হয়, যে ক্লায়েন্ট আসলে কেন আমার কাছে আসছে এবং ক্লায়েন্ট আসলে কি চাই। আপনি যদি এইটা বুঝতে পারেন যে ক্লায়েন্ট আমার কাছে আসছেটা কেন এবং ক্লায়েন্ট আসলে কি চায়, সেই চাওয়া অনুযায়ী যদি আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারেন, তাহলে যে কোনো প্রজেক্ট আপনার জন্য পাওয়াটা সুবিধা। অর্থাৎ ক্লায়েন্ট সাইকোলজি বোঝাটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। তো দেখেন, এই 16টা প্রজেক্টে কাজ করার পরও যখন আমি ইতালিয়ান একটা কোম্পানিতে প্রথম রিমোটলি জবের জন্য আমি ওইটা আমার জুমে না, ডিসকর্ডে আমাকে ওই জায়গা থেকে ইন্টারভিউ নেয়, 3জন নিয়ে থাকে, 3জন নেয়। তো যখন আমাকে এসইও রিলেটেড তাদের কোম্পানিতে আমি টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসাবে আমি জয়েন করার কথা, আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে তারা, যে ওয়েবসাইটের ইন্ডেক্স নিয়ে অ্যান্ড হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের গুগল সার্চ কনসোলের ইররগুলো নিয়ে আমাকে যখন কোশ্চেন করতেছে, আসলে কোশ্চেনগুলা, এই কাজগুলা আমার মোটামুটি আইডিয়া আছে। একদম যে এক্সপার্ট লেভেলের সবকিছু আমি জানি তখন তা না, বা সবকিছু পারি বা বুঝি এরকম না। তবে যা যা কোশ্চেন করতেছে আমি কিন্তু মোটামুটি জানি যে এই জিনিসগুলো কি এবং এইটা কেমন ফিক্স করতে হয়, এটা আমি জানি। এবং ইনশাল্লাহ আপনারা এটা জানবেন, যেহেতু আমরা টেকনিক্যাল এসইও এখনো ক্লাস করি নাই। তো জানার পরও আসলে আমি সঠিকভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারতেছি না, আসলে করলেও আধো আধো ভাবে করতে পারতেছি। তারপরে কি হলো, ওই জায়গা থেকে আমি রিজেক্ট হয়ে গেলাম, অর্থাৎ আমার রিমোট জবটা ওখানে হইলো না। এবং এই অপরচুনিটিটা আসলে এটা আমার নিজে থেকে আসে নাই, এইটা আসলে একটা মাধ্যমের, এটা আমার অপরচুনিটিটা আসে
যেখান থেকে আমাকে ইন্টারভিউটা নেয়, এটা আমি না বলি, একটা মাধ্যমের আমার এই অপরচুনিটিটা আসে, সুযোগটা আসে, ইতালিয়ান এই কোম্পানিটা। তো কোম্পানি তো এমনি একজনকে নেবে না, কেউ রেফার করলেও নেবে না, এটা বাইরের কোম্পানি, বাংলাদেশের কোম্পানি না যে কেউ আমাকে রেফার করলো নিয়ে নিল। ওকে আমাকে রেফার করা হয়েছে, এটা ট্রু, বাট কোম্পানি আমাকে যাচাই বাছাই করে তারপর এই জায়গায় আমাকে ইনভলভ করবে, রিমোটলি জবে আমাকে ইনভলভ করবে। তো প্রথমে আমি যখন এটা রিজেক্ট হয়ে গেলাম, আসলে তখন থেকে আমার চিন্তাটা ছিল যে আসলে আমি যতটুকু জানি এবং এতটুকু হয়তো এনাফ না, আমাকে আরও জানতে হবে, আমাকে আরও শিখতে হবে, এবং ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলা, ক্লায়েন্টের অ্যান্সারগুলো করা, এইটার জন্য আমাকে স্ট্রং হতে হবে। আমি তখনই বুঝতে পারছিলাম যে সত্যিকারের অর্থে ফ্রিল্যান্সিংটা শেখাটা এক জিনিস, এবং এই শেখা বা এই স্কিলটাকে প্রেজেন্ট করা আর একটা জিনিস। মানে এই স্কিল দুইটা টোটালি ডিফারেন্ট। যে আপনি শিখতেছেন, আমি ভালো কাজ জানি, মনে করেন যে আপনি ফেসবুক মার্কেটিং শিখতেছেন, ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি খুব ভালো কাজ জানেন, কিন্তু ক্লায়েন্ট যখন আপনাকে যাচাই বাছাই করবে, এবং কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় কাজ করে, সো আপনাকে ওই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো করতে পারে, বেসিক লেভেলের কোশ্চেনগুলো করতে পারে। তাদের মনের মতো করে যদি আপনি অ্যান্সার না করতে পারেন, শুধুমাত্র মনের মতো করে অ্যান্সার করলে হবে না, আসলে কোম্পানি দেখে যে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারতেছেন কিনা। অ্যান্সার দুই ধরনের, আপনি সঠিকটা বলতেছেন, বাট আপনি মনে করতেছেন, মনের মধ্যে একটা দুর্বলতা আছে যে আসলে আমি সঠিক বলতেছি নাকি রং বলতেছি। আবার আপনার মনের মধ্যে এইরকমও দুর্বলতা থাকে যে ক্লায়েন্ট আমার কথা যখন শুনতেছে, সে আসলে এটাকে পজিটিভ নিচ্ছে নাকি নেগেটিভ নিচ্ছে, তার মানে আমি তো বলা বলতেছি, এখন ক্লায়েন্ট এটাকে কিভাবে নিচ্ছে, এইটা একটা দুর্বলতা। বাট আপনি যখন কনফিডেন্টলি যে আমি যা বলতেছি এটাই সঠিক, এবং ক্লায়েন্ট যা শুনতেছে সে সঠিক শুনতেছে, এই কনফিডেন্টলি যদি আপনি ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতে পারেন, ক্লায়েন্টের অ্যান্সারগুলো করতে পারেন, তখন আপনি দেখবেন যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে বাধ্য। সো এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেমন? তো আমাদের এই রিমোট জবের কথা যদি আমি বলি, দেখেন সত্যিকারের অর্থে আপনি রিমোট জব তো আমরা সবাই চাই। ফ্রিল্যান্সিংয়ে রিমোট জব, এটা আমি আগেও বলছি, প্রতিটা ফ্রিল্যান্সারের জন্য অ্যাসেট। কেন অ্যাসেট বলি? যে আমরা লম্বা সময় ধরে আমরা কাজ করতে পারি, একটা ফিক্সড একটা স্যালারি পাই। কেন পাই? এই ফিক্সড একটা স্যালারি যখন আমরা পাই, তখন আমরা অন্যান্য কাজেও ইনভলভ হইতে পারি, আমাদের স্কিলগুলো ডেভেলপ করার আমরা সুযোগ পাই, আমরা অন্যান্য জায়গাতে রিমোটলি জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি, মার্কেট প্লেসে আমরা যদি কাজ দেরিতেও আসে তারপর মনটা ভালো থাকে, কারণ টাকা থাকলে মনটা এমনিতে ভালো থাকে। যে মান্থলি আমাকে ওকে ফাইন, আমি একটা কোম্পানিতে $700 পাচ্ছি, আমার মোটামুটি $700 দিয়ে আমার কি হচ্ছে, আমার ফ্যামিলির সাপোর্ট অ্যান্ড আমার মোটামুটি চলতেছে বাংলাদেশি টাকা 70-80 হাজার। অথবা যারা $300 করে, নো প্রবলেম, 35-40 হাজার টাকা পাচ্ছে। তার মানে কি, সে মোটামুটি একটা স্টেবল আছে, যে আমার এই জায়গা থেকে ওই চিন্তাটা নাই যে আমাকে এখন জবে যেতেই হবে বা হচ্ছে আমার অন্য কাজ করতে হবে, আমি সাপোর্ট দিতে পারতেছি ফ্যামিলিকে। তখন কি করতে পারি, আমরা অন্যান্য জায়গাতে আমরা ইমপ্রুভ করতে পারি। বাট যখন আমাদের এরকম থাকে যে আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং প্রজেক্টের উপর ডিপেন্ড করতেছি, এই মাসে আসতেছে $500, সামনে 2 মাসে অর্ডার নাই, তখন আমাদের জন্য আসলে এটা একটা জটিলতার সৃষ্টি হয়। এবং এই আপনি যে অর্থগুলো ম্যানেজমেন্ট করবেন, আপনার আর্নিং ম্যানেজমেন্ট করবেন, এইটাও আপনি করতে পারেন না। তো দেখেন, যেটা আমাদের করতে হয়, যে আমাদের এখানে রিমোট জবের ক্ষেত্রে যারা নিজেকে প্রিপেয়ার করবে, যে আমি 2 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করব, আজকের এই ক্লাসটা আমি এই রোড ম্যাপ নিয়ে আমি ক্লাস নেব। ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে রোলটাকে, আমার আমার টার্গেটেড রোলটা কি, অর্থাৎ আমি আসলে কি করতে চাই, টার্গেটেড রোলটা আমাকে এই জায়গায় আমার বুঝতে হবে। এটা না বুঝে যদি আমরা শুধুমাত্র রিমোট জব করি, তাইলে জীবনে আমরা ওই জায়গাতে যেতে পারবো না। এরকম অসংখ্য প্রুফট আছে আমার স্টুডেন্টের মধ্যে, বিভিন্ন ধরনের স্টুডেন্টের মধ্যে অসংখ্য প্রুফট আছে যে তাদের রোলগুলো ছিল খুবই নিম্নমানের, বাট ওই জায়গা থেকে তারা সাকসেস। তার মানে হাই কম্পিটিটিভ না, বাট লো কম্পিটিটিভ যে নিশগুলো তারা সিলেক্ট করছে। যেমন আমি মনে করেন আমার রোলটা হবে যে আমি একজন এসইও স্পেশালিস্ট হব, বা এসইও এক্সিকিউটিভ হব, বা টেকনিক্যাল এসইও স্পেশালিস্ট হব, অথবা আমি কি করব, লোকাল এসইও স্পেশালিস্ট হব, ই কমার্স এসইও স্পেশালিস্ট হব, বা এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হব, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হব, বা কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট হব। তো এই জিনিসটা, যে আপনি আসলে কোন জবটা চান, আপনি টেকনিক্যাল এসইও এক্সপার্ট হন, আপনি টেকনিক্যাল এসইওর সব কিছু ভালোভাবে জানেন, আপনি লোকাল এসইও স্পেশালিস্ট হন, আপনি লোকাল এসইওর A to Z ভালোভাবে জানেন, আপনি ই কমার্স এসইও স্পেশালিস্ট হন, আপনি জানেন সব কিছু,
জানাটা দরকার। একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি এটা জানা দরকার, কিন্তু জানাটা এক জিনিস এবং স্পেশালিস্টটা আর এক জিনিস। অর্থাৎ স্পেশালিস্টটা হচ্ছে এরকম যে আমি ওই বিষয়ে আমি মোটামুটি সবকিছু অন্তত 80 to 90% আমার আইডিয়া আছে বা নলেজ আছে, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার মতো নলেজ আমার আছে। তো এই রোলটা হচ্ছে, আপনি এসইও শিখতেছেন, এসইওর মধ্যে আমাদের কি কি আছে, যেমন লোকাল এসইও আছে, ই কমার্স এসইও আছে। ই কমার্স এসইও গুলো কোনগুলো, যেগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে তাদের জন্য ই কমার্স এসইও, এইটা আমাদের এটার সাথে আছে। সাথে সাথে লোকাল এসইওটা কি, যারা লোকালি ছোট ছোট বিজনেসগুলো করে, বিভিন্ন একটা কান্ট্রি নির্দিষ্ট লোকেশনের মধ্যে বিজনেস করে, এটাকে আমরা লোকাল এসইও বলি, তাদের জন্য আপনি কাজ করেন। সো এই রোলটাকে আপনাকে ফার্স্ট কি করতে হবে, সিলেক্ট করতে হবে যে ওকে ফাইন, আমি কি করলাম, আমি আমি রোলটাকে আমি সিলেক্ট করে নিলাম যে আমি এখানে কি হব, লোকাল এসইও স্পেশালিস্ট, যে আমি লোকাল এসইও নিয়ে আমি কাজ করব। কেমন? তো আমি যখন লোকাল এসইও নিয়ে কাজ করব, আমার রোলটাকে আমি নির্ধারণ করছি, তখন আমার ন্যাশনাল এসইওর মধ্যে যাওয়ার প্রয়োজন নাই, গ্লোবাল এসইওর মধ্যে যাওয়ার প্রয়োজন নাই, বা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আমার যাওয়ার প্রয়োজন নাই। কারণ আমার টার্গেটটা হচ্ছে যারা লোকালি বিজনেস করে তাদেরকে আমি টার্গেট করতেছি। কেমন? এই রোলটা যখন আপনি নির্ধারণ করবেন, তখন আমাকে কি করতে হবে, আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রিগুলো কি কি, আপনি দেখেন এইটা যদি করতে পারেন, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা বাংলাদেশিরা এইটা কেউ করি না, এটা কেউ করি না, এটা আমরা কেউ করতে পারি না। বাট পাকিস্তানের যারা আছে, পাকিস্তানি যারা ফ্রিল্যান্সার বা উপমহাদেশে আরও যারা ফ্রিল্যান্সার আছে, ওনারা ফাইবারে যায়, আপওয়ার্কে যায়, অথবা যারা মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট হান্টিং করতে যায়, তারা তাদের নির্দিষ্ট টার্গেটেড ইন্ডাস্ট্রিকে নিয়ে চিন্তা করে। এখন আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে ভালোভাবে বুঝুন যে আপনি আসলে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন। যে আপনি ই কমার্স ইন্ডাস্ট্রি বলেন, যেহেতু আমরা লোকাল এসইওটা আমরা নিয়ে কাজ করতেছি, এই লোকাল এসইওর মধ্যে লোকাল ইন্ডাস্ট্রিগুলো কি কি থাকতে পারে, লোকাল ইন্ডাস্ট্রির মধ্যে কি কি থাকতে পারে বলেন। যেমন এখান থেকে আমার ক্লিনিং সার্ভিস হতে পারে, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে। তারপর যারা প্লাম্বিং সার্ভিস দেয়, কেমন, এটাও লোকাল ইস্যুর মধ্যে বা লোকাল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। প্লাম্বিং সার্ভিস, কেমন, প্লাম্বিং সার্ভিস, যারা পাইপ রিপেয়ার, সিঙ্ক রিপেয়ার, তাই না, তারা তারা হচ্ছে প্লাম্বিং সার্ভিসের মধ্যে ইনক্লুডেড থাকে। তারপর আপনি দেখেন বিভিন্ন ধরনের হেলথ কেয়ার, হেলথ কেয়ার এটাও কিন্তু লোকাল ইস্যুর মধ্যে, লোকাল সার্ভিসের মধ্যে আছে। যেমন আপনি যদি মনে করেন যে হেলথের মধ্যে কি কি আছে, যেমন ডেন্টিস্ট বা ডেন্টাল ক্লিনিক, কেমন, ডেন্টাল ক্লিনিক বা ডায়াবেটিক্স ক্লিনিক, মানে এই ধরনের স্পেসিফিক স্পেসিফিক আপনি, হ্যাঁ স্পেসিফিক আপনি ইন্ডাস্ট্রিকে টার্গেট করতেছেন। এখানে হচ্ছে, তারপর হচ্ছে ফিজিওথেরাপি ক্লিনিক, এই ধরনের ক্লিনিকগুলোকে আপনি টার্গেট করতেছেন। তাদের দরকার কি, তাদের দরকার হচ্ছে পেশেন্ট, আর তারা পেশেন্টটা পাবে কিভাবে, তাদের বিজনেসটাকে কিভাবে গ্রো করবে, এই এই বিষয়টা বা এই স্ট্র্যাটেজিটা আপনার জানা আছে। সো আমরা তাদেরকে কি করব, আমরা টার্গেট করব। বা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, কেমন, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, তাদের টার্গেটেড অডিয়েন্সগুলোকে আমরা কিভাবে ইনক্রিজ করব, এই স্ট্র্যাটেজিগুলো আমাদের জানা আছে। তো ট্রাভেল এজেন্সি বলেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আরও লোকাল বিজনেস আছে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে আপনি যদি দেখেন স্পা সার্ভিস আছে, রেস্টুরেন্ট, তারপরে স্পা সার্ভিস আছে, বিভিন্ন ধরনের এরকম আরও আপনি যদি খোঁজেন, শত শত ইন্ডাস্ট্রি আছে যেগুলো লোকালি সার্ভিস দেয়। ইলেকট্রিশিয়ান বলেন বা হচ্ছে আরও ফুড ডেলিভারি সার্ভিস বলেন, এগুলোতে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের চুজ করতে হবে। এখন দেখেন আমাদের রোল প্লাস ইন্ডাস্ট্রি, এটা হবে হচ্ছে আপনার নিশ ডিরেকশন, মনে থাকবে। তার মানে কি, আমার রোলটা কি, আমি আসলে কাদের জন্য কাজ করব, এই রোলটা, রোল প্লাস হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, এটা নিয়ে হচ্ছে আপনার কি হবে, এই দুইটা নিয়ে হবে হচ্ছে আপনার নিশ, কেমন, এই দুইটা নিয়ে নিয়ে হবে হচ্ছে আপনার নিশ ডিরেকশন, কেমন। বারবার এটা ডিস্টার্ব করতেছে, আচ্ছা যাই হোক, এই দুইটা নিয়ে আমার হবে হচ্ছে নিশ ডিরেকশন। এখন আপনি যখন নিশটাকে সিলেক্ট করলেন যে ওকে ফাইন, আমি আমার রোলটাকে আমি চুজ করলাম, আমি আমার ইন্ডাস্ট্রিকে চুজ করলাম। আমার একটা স্টুডেন্ট আছে, আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম মেবি, যে শুধুমাত্র ওই স্টুডেন্টরা যারা লয়ার আছে, মানে ওয়ার্ল্ডের মধ্যে যারা কি করে, যারা হচ্ছে ওকালতি আর কি, উকিল বা হচ্ছে আইনি বিষয় নিয়ে লড়ে, তার মানে লয়ারকে সে টার্গেট করে, তার লিঙ্কডইন প্রোফাইল, তার ফাইবার প্রোফাইল, তার আপওয়ার্কে শুধুমাত্র সে স্পেশালিস্ট লয়ারকে দিয়ে কাজ করে। তো তার রোল নিয়ে সে আগাতে আগাতে
প্রথম যখন একটা দুইটা লয়ার পাইছে, ম্যাক্সিমাম সময় আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার, যখন আপনি কোনো একটা ইন্ডাস্ট্রি চুজ করবেন অথবা কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক বিজনেস চুজ করবেন, আপনার মাথায় এটাও রাখতে হবে যে ওই বিজনেসটা আপনাকে কতটুকু ভ্যালু দিতে পারবে, কতটুকু ভ্যালু দিতে পারবে। অর্থাৎ আপনার যে বিজনেসগুলো আছে বিজনেসের ডিমান্ডটা কেমন, কারণ ডিমান্ডটা যদি ভালো না থাকে তাহলে কি করতে পারবে না, তাহলে আপনাকে ওই রকম ভ্যালু দিতে পারবেন না, আপনাকে ওই রকম পেমেন্ট করতে পারবে না। আর আপনার ওইটা যদি ডিমান্ডটা ভালো থাকে, তাদের যদি হাতে টাকা পয়সা বেশি বা তাদের বিজনেস রিলেটেড অর্থ সংস্থান বেশি, ওই সময় ওই বিজনেসটা আপনাকে বেশি ভ্যালু দিতে পারবে। ওকে, তো এটা যদি আমরা দেখি যে আমাদের এখান থেকে যখন আমরা চুজ করে নিলাম যে রোল, ইন্ডাস্ট্রি এবং নিশ ডিরেকশন, অর্থাৎ আমরা এটাকে করার পর এখন আমাদের স্কিল লেভেলটা কেমন, অর্থাৎ আপনি মোটামুটি রিমোট জবের জন্য যখন প্রস্তুত হবেন আপনার নিজেকে আপনি কত দেবেন, আগে এটাও কিন্তু চিন্তা করতে হবে যে আপনি নিজেকে যদি আপনি এরকম দেন যে 1 থেকে 3 দিলাম, আমি আমার নিজের স্কিল নিয়ে কতটুকু স্যাটিসফাইড, 1 থেকে 3, বা আমি বিগিনার হিসাবে আমি নিজেকে 4 থেকে 6 দিতে পারি মার্ক, আবার ইন্টারমিডিয়েট লেভেল সেক্ষেত্রে আমি 7 থেকে 8 দিতে পারি, তাই না? আবার হচ্ছে আমি যদি দেখি যে ওকে ফাইন, আমার মোটামুটি জব রেডি করার মতো আমার অ্যাবিলিটি আছে বা জবে কাজ করার মতো অ্যাবিলিটি আছে, তখন আপনি 10-এর মধ্যে নিজেকে 9 বা 10 দিতে পারেন। এই স্কিলটা, এই কনফিডেন্টটা আপনার অন্য কেউ জানবে না, এটা আপনি শুধুমাত্র নিজে জানবেন যে আপনি আসলে কতটুকু উপযুক্ত এই কাজের জন্য। আপনি একটা কাজে অ্যাপ্লাই করতেছেন, জবে অ্যাপ্লাই করতেছেন, ফাইন। গত দিনও আমাকে মনে হয় একজন স্টুডেন্ট আপনাদের মধ্যে থেকে হয়তো ক্লাসে আছেন, আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে ওকে আমি এই জায়গাতে আমি লিঙ্কডইন থেকে জবে অ্যাপ্লাই করছিলাম, ওনারা আমাকে মিটিং শিডিউল দিছে কিভাবে আমি এই মিটিং আমি জয়েন করব, এবং আমাকে এটা বলতেছে যে আমি বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের মেন্টরগুলো বা বিভিন্ন জায়গায় মেন্টরগুলো কি করে, মিটিংয়ে যায়, মিটিংয়ে যাওয়ার পর জবগুলো রেডি করে দেয়। আসলে আপনাদের মধ্যে অনেক অনেক কিছু ভুল ধারণা আছে। দেখেন, এটা আমরা হয়তো মার্কেটিং এর সময় অনেক জায়গায় দেখি যে ক্লায়েন্টের মিটিংয়ে কি করে, একজন প্রবেশ করতেছে বা মেন্টর প্রবেশ করতেছে, করে মিটিংটা করে দিচ্ছে এবং স্টুডেন্টদেরকে কাজ দিচ্ছে। আপনাদের নিজের মন মানে বুদ্ধিতে একটু চিন্তা করেন তো, আপনি একজনকে কাজ দেবেন, একজনকে আপনি হায়ার করবেন, মনে করেন ইন্ডাস্ট্রিটা আপনার, এই ইন্ডাস্ট্রিতে আপনি একজনকে চুজ করছেন, আপনি আমাকে চুজ করছেন যে আপনি আমাকে কাজ দিবেন। আমার কোনো ধরনের আইডিয়া নাই, আমি বেসিক, আমি ইন্টারমিডিয়েট লেভেল অথবা আমি বিগিনার। আপনি আমাকে কি করছেন, আপনি আমাকে মিটিংয়ে জয়েন করাইছেন। এখন আমি কি করলাম, আমি আমার এক বড় ভাইকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর তাকে দিয়ে আমি অ্যান্সার করাইতেছি। তাহলে আপনি কি করবেন, আপনি আমাকে কাজ দেবেন নাকি তাকে কাজ দেওয়ার জন্য আপনি উদ্বুদ্ধ হবেন, কোনটা হবেন বলেন? তো এইরকম এইরকম মার্কেটিংটা আমরা অনেকেই দেখি, এগুলা এগুলা অনেকটা বানোয়াট। অর্থাৎ এই মার্কেটিংগুলো কি করে, বিভিন্ন জায়গা থেকে তারা ওই পার্সনগুলোকে হায়ার করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে। সো যারা এইটা মনে করেন যে ক্লায়েন্টের মিটিংয়ে আপনি অন্য কাউকে ইনভলভ করে আপনি কাজ নেবেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এইরকম হয় না। কারণ ক্লায়েন্ট সবসময় বিশ্বাস করতে পারবে আপনাকে, ক্লায়েন্ট চায় আপনি যেন তার কাজ করতে পারেন, মেন্টর কাজ করবে না, কাজটা আপনি করবেন। সো আমার প্রিপারেশনটা আমারই হতে হবে, আমাকে প্রস্তুত করতে গেলে আমার নিজেকে পরিশ্রম করতে হবে, আমার ওইভাবে আমার নিজের স্কিলটাকে বিল্ড করতে হবে। অন্য কারোর উপর ডিপেন্ড করে আপনি কখনো কি করতে পারবেন না, আপনি এই জবগুলোতে কখনো এঙ্গেজ হতে পারবেন না, তাই না? অনেক সময় ক্লায়েন্ট আসে, মনে করেন যে ক্লায়েন্ট আসলো, আসার পর কি করে, ক্লায়েন্ট আসার পর বলতেছে যে ওকে ফাইন, তুমি আমার প্রজেক্টে কাজ করতেছো, ফাইন, তুমি এই রকম সিমিলার প্রজেক্টে কখনো কাজ করছো? আপনি বলতেছেন ওকে ফাইন, হ্যাঁ আমি এই সিমিলার প্রজেক্টে আমি কাজ করছি। অথবা যদি আপনি চিন্তা করেন যে ক্লায়েন্ট বলতেছে যে ওকে ফাইন, তাহলে তুমি আমাকে পোর্টফোলিও শেয়ার করো। পোর্টফোলিওটা কি, অর্থাৎ আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা। এখানে আমাদের আমাদের পোর্টফোলিও কি, একজন কি, আমাদের পোর্টফোলিওটা যেটা, আমার যদি পোর্টফোলিওটা দেখানোর মতো হয় যে ওকে ফাইন আমার দেখানোর মতো আছে, মানে পোর্টফোলিওটা একজন যিনি আমাকে হায়ার করবে তাকে দেখানোর মতো, তাহলে আমরা ডিরেক্টলি অ্যান্সার করতে পারি হ্যাঁ আছে, বা আমি এই কাজের জন্য আমি উপযুক্ত, বা আমি আগে কাজ করছি। আর যদি না হয় নো, আমি এখনো এই এই সিমিলার প্রজেক্টে কাজ করি নাই, তবে আমার কনফিডেন্ট আছে যে আমি পারবো। তো যদি আমার কাছে পোর্টফোলিও না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি না করবেন, নো প্রবলেম।
প্রতিটা ক্লায়েন্ট ক্লিয়ার কমিউনিকেশনটা পছন্দ করে। বাট আপনি বলতেছেন যে ওকে ফাইন, আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট আমি এভাবে কাজ করছি, কিন্তু আপনার কাছ থেকে যখন পোর্টফোলিওটা চাইতেছে আপনি দিতে পারতেছেন না। এই যে ক্লায়েন্টের উপর প্রথমে একটা কি নেগেটিভ একটা ইমপ্রেশন আপনার উপর ক্রিয়েট হয়ে গেল। সো এই ধরনের কাজ আমাদের করা যাবে না। আর এমনিতেই আমরা আপনাদেরকে যে পোর্টফোলিওগুলো প্রয়োজন এবং যে ইন্ডাস্ট্রিগুলোর জন্য পোর্টফোলিও প্রয়োজন, ক্লায়েন্ট যে ধরনের পোর্টফোলিওগুলো চায়, এই পোর্টফোলিওগুলো আমরা আপনাদের ড্রাইভে শেয়ার করে দেই, যেন আপনাদেরকে যখন ক্লায়েন্ট আসবে, আসার পর যদি কোনো ধরনের পোর্টফোলিও চায় তখন আপনারা যেন ডিরেক্টলি শেয়ার করতে পারেন। তো দেখেন, এই এই রিমোটলি জবের ক্যারিয়ার প্রিপারেশনের জন্য আসলে কেমন সময় লাগবে আমাদের। আসলে সময়টা যে যত বেশি দিতে পারে তত ভালো। এরকম আছে অনেকে যে একজনের সময় লাগতেছে আপনার একটা বিষয় শিখতে যে 4 ঘন্টা সময় লাগতেছে, আর আরেকজনের ওই বিষয়টা টপিকটা নিয়ে লাগতেছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। আসলে বেসিক্যালি কনসিস্টেন্সিটা, এটা আমরা সব ক্লাসই বলে আমি, যে ধারাবাহিকতাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই সেক্টরে, যে আপনি প্রতিদিন আপনি এই সেক্টরের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য 2 ঘন্টা সময় দেন। যে আপনি যদি সত্যিকারভাবে 2 ঘন্টা সময় দিতে পারেন, আপনি 90 দিন শেষে মোটামুটি 180 ঘন্টা এই কাজের উপর ফোকাস করতেছেন। এবং এই 180 ঘন্টা যখন আপনি সময় দিতে পারবেন, একটা জায়গায় যদি আপনি 180 ঘন্টা সময় দিতে পারেন, ওই জায়গাতে আমার মনে হয় যে আর কিছুই থাকে না। যদি প্রপারলি, যদি আপনার ধৈর্য ধরে এবং ধারাবাহিকভাবে 180 ঘন্টা যদি আপনি 90 দিনের সময় দিতে পারেন, আবার একদিনে 10 ঘন্টা করলাম এইভাবে 180 ঘন্টা না, প্রতিদিন, মানে প্রতিদিন ধারাবাহিকভাবে 180 ঘন্টা যদি সময় দিতে পারেন, আপনি রিমোট জব কি, ওইটার মধ্যে কি কি আছে, কিভাবে আমি প্রিপারেশন নেব, কিভাবে আমি ক্লায়েন্ট কমিউনিকেশন করব, এইটার মধ্যে আপনাদের আর কিছুই থাকবে না। কেমন? তো ড্রিম আর গোলটা হচ্ছে আলাদা। অর্থাৎ আমরা আমরা জব করব, এটা একজন কিছু কিছু পার্সন থাকে বা কিছু কিছু ফ্রিল্যান্সার থাকে যে আমরা জব করব, তাদের হচ্ছে এটা হচ্ছে ড্রিম থাকে। আর গোলটা হচ্ছে এরকমই যে আমি 90 ডেজ 180 ঘন্টা আমি সময় দেব। এই 180 ঘন্টার সময়ের মধ্যে আমি কি কি হব, রিমোট এসইও স্পেশালিস্ট রোলের জন্য কি করব, জব রেডি, এবং হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমি টার্গেট করছি এই ইন্ডাস্ট্রিতে যেন আমি অন্তত পক্ষে 2 থেকে 3টা প্রজেক্ট আমি কাজ করতে পারি। এইটা হচ্ছে আপনার গোল। আর আপনার ড্রিমটা হচ্ছে আমি কি করব, আমি রিমোট জব করব, এটা হচ্ছে ড্রিম। তো রোল, এখন আমাদের গোলের সাথে আমাদের কি করতে হবে, আমাদের রোল থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, আর টাইম ফ্রেম থাকবে, এবং অ্যাকশনও থাকবে। সব কিছু মিলেই আমাদের সামনের দিকে যেতে হবে। তো আমি যেটা নিয়ে কথা বলবো, আসলে কোম্পানিগুলো আমাদের তাদেরকে হায়ার করতে পারে যে আপনি যদি তাদের প্রবলেমগুলো সমাধান করতে পারেন, মানে কোম্পানি যেটা চাচ্ছে, যে প্রবলেমটা নিয়ে আসছে, ওই প্রবলেমটা যদি আপনি সমাধান করতে পারেন। মূলত যারা আমরা এসইও নিয়ে কাজ করি, তারা আমরা অর্গানিক ভিজিটর বা অর্গানিক ট্রাফিক যাদের কম, তারাই আমাদের কাছে আসে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক কম বা অর্গানিক ভিজিটর কম, তুমি কিভাবে বাড়াবা। এখন আমাদের যে রোলটা থাকে, তার ওয়েবসাইটটাকে আমাদের অডিট করতে হয়। অডিট করতে হয় কেন অডিট করতে হয়, তার প্রবলেমগুলো কি এটা আমাদের আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফাই করে আমাদের রিসার্চ করতে হয়। রিসার্চ কেন করব, কারণ স্ট্র্যাটেজিটা মেক করার জন্য, যে আমি আসলে তার ওয়েবসাইটের জন্য কি কি করব, কিভাবে হচ্ছে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্টেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ক্লায়েন্টকে বোঝানো। কেমন? এটা ক্লায়েন্টকে বোঝানো যে আপনি ক্লায়েন্টকে কিভাবে কি করতে পারবেন, ইমপ্লিমেন্টেশনটা আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি যে কাজগুলো করতেছেন, ওকে আমি অডিট করলাম, অডিট করার পর আমি তাকে বোঝাইলাম যে তোমার প্রবলেমগুলো এটা এটা প্রবলেম। আমি যখন প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম, প্রবলেম আইডেন্টিফাই করার পর আমি এই জায়গায় থেকে আমি তাকে তার জন্য স্ট্র্যাটেজি বিল্ড করে দিলাম যে তোমার প্রজেক্টের জন্য এইভাবে কাজ করতে হবে। ওকে ফাইন, আমি এই স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য এটাও আমাদের শিখতে হবে কিভাবে আমরা স্ট্র্যাটেজি মেক করি, কিভাবে একটা ওয়েবসাইট অডিট করি, এবং আমরা রিসার্চ করে কিভাবে আমরা স্ট্র্যাটেজি মেক করি, এবং ওইটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্ট করব, তার তার কাজে আমি ব্যবহার করব। এইটাও ক্লায়েন্টকে আপনাকে সুস্পষ্টভাবে বোঝাইতে হবে। এবং এটার সাথে মনিটরিং এবং রিপোর্টিং। দেখেন, রিমোটলি জবগুলোতে আপনি লম্বা সময় দীর্ঘ দিন যদি আপনি কাজ করতে চান, তখন আপনাকে এই রিপোর্টিংটা আপনাকে করতে হবে। কেমন? তো এখানে আমাদের দেখেন, আমরা এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখতে চাই, সেক্ষেত্রে রিমোট জবের ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে, এসইওর ক্ষেত্রে যদি বলি কিওয়ার্ড রিসার্চটা আপনাকে ভালোভাবে জানতে হবে। সার্চ ইন্টেন্ট সম্পর্কে আপনার ভালোভাবে আইডিয়া নিতে হবে। অন পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, কন্টেন্ট এসইও, লোকাল এসইও, এআই এসইও,
অ্যান্ড হচ্ছে বেসিক অ্যানালাইটিক্স, এই মোটামুটি সব কিছু যখন আপনি জানবেন তখন আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে ভালোভাবে কাজও করতে পারবেন, ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশনও করতে পারবেন। এবং এটার সাথে সাথে অর্থাৎ ওই এসইও অডিট, যেমন একটা ওয়েবসাইটের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা, অ্যান্ড হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আপনার কম্পিটিটর কারা তাদেরকে অ্যানালাইসিস করা, কিওয়ার্ডের গ্যাপ অ্যানালাইসিস করা, ইন্টারনাল লিঙ্কিং, টেকনিক্যাল এসইও, সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, তো মোটামুটি এসইও রিপোর্টিং তৈরি করা। এইটা আমাদের একটা কমপ্লিট প্রসেস, যে আমরা যদি মনে করি যে শুধুমাত্র আমরা ছোট্ট একটা কাজ করলাম, এটা নিয়ে হয়তো আপনি মার্কেট প্লেসে যেতে পারবেন, যে আমি কিওয়ার্ড রিসার্চ জানি, আমি অন পেজ এসইও জানি, আমি গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে জানি, আমরা মার্কেট প্লেসে এটা নিয়ে যাইতে পারি। কিন্তু আমরা আমরা আমাদের ক্যারিয়ারটাকে যদি আমরা বড় করতে চাই, এই পুরো প্রসেসটা আপনার জন্য জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমন? তো রিমোটলি জবের ক্ষেত্রে দেখেন, আমাদের এই পোর্টফোলিওর কথা যদি বলি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। কেমন? এই পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার যত বেশি স্ট্রং হবে, পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার যত বেশি স্ট্রং হবে, আপনি কি করতে পারবেন, আপনার রিমোট জবটা পাওয়ার অপরচুনিটিটা সব থেকে বেশি তৈরি হবে। অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে এরকম, যে ক্লায়েন্ট যখন আপনাকে খুঁজবে বা ক্লায়েন্ট যখন আপনাকে মোটামুটি কি করবে, আপনার সাথে কমিউনিকেশন করবে, ক্লায়েন্ট আপনাকে দেখে যেন বুঝতে পারে যে আপনি কি করেন, আপনার অনলাইন ভিজিবিলিটি কি, আপনাকে কেন ট্রাস্ট করতে পারে। গত একদিন আগে আমি আপনাদের বলছিলাম কিন্তু যে যারা গতকাল ক্লাস করছেন বা তার আগের দিন ক্লাস করছেন, যে সৌদি আরবের একজন আমাকে বলতেছে যে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে। তো তৈরি করার আগে সে আমাকে 15,000, আমাদের বাংলাদেশি প্রবাসী, সে আমাকে 15,000 সে আমাকে কি করছে, অ্যাডভান্স করছে। 25,000 টাকা করে, 25,000 করে এক একটা গুগল বিজনেস প্রোফাইলে নেওয়া হয়। এটা ক্লায়েন্ট বুঝে, বাংলাদেশি হলে এরকম নেওয়া হয়। দেখেন, এই যে 15,000 সে আমাকে প্রোভাইড করলো বা আমাকে ডিরেক্ট যে পেমেন্ট করলো, সে কিন্তু আমার ভাই না, আমার প্রতিবেশী না, সে আমাকে চেনে না, সে আমাকে জানে না, সে আমাকে প্রথম দেখছে। বাট আমাকে কেন 15,000 টাকা পেমেন্ট করলো, আপনাকে কেন করবে না বলেন তো? বিকজ সে আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা দেখছে, ব্র্যান্ডিংটা দেখার পর সে আমাকে ট্রাস্ট করছে। এখন ব্র্যান্ডিংটা কোথায়? সে আমার ইউটিউবের ভিডিও দেখছে, সে আমার ফেসবুক থেকে ভিডিও দেখছে, অথবা সে আমার লিঙ্কডইন প্রোফাইল দেখছে, যেখান থেকে সে বুঝতে পারছে যে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। সো আমাকে দ্বারা কাজ করানো যায়, আমাকে বিশ্বাস করা যায়, তাই না? আপনি যখন একজনকে এতে কাজ করাবেন, তখন আপনিও চাইবেন কি, আমি যেন তাকে বিশ্বাসটা, এই ফ্রিল্যান্সিং এর স্কিলের আগে ট্রাস্ট সেল করতে হয়, বিশ্বাস সেল করতে হয়। তার মানে কি, ক্লায়েন্টের কাছে ট্রাস্টেবল হতে হয়। এই ট্রাস্টেবল হব কিভাবে? এটার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ডিং দরকার, তাছাড়া কোনো ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে না। হয়তো ফাইবার আপারকে আপনি কাজ করতে পারবেন, কিন্তু মার্কেট প্লেসের বাইরে যখন আপনি কাজ করতে যাবেন, বা আমি মনে করেন যে এই প্রোফাইল দিয়ে, যে লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আমি কোনো একটা জবে আমি অ্যাপ্লাই করলাম, এখান থেকে জবে একটা অ্যাপ্লাই করলাম, যেখানে বিভিন্ন ধরনের জব আছে আমার সাথে রিলেটেড, যে জবগুলা, যে ওকে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আছে, তারপর হচ্ছে এসইও স্পেশালিস্ট আছে, বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ আছে, এই জবগুলোতে মনে করেন আমি অ্যাপ্লাই করলাম, যেখান থেকে আমি ইজি জবে গিয়ে ওকে ফাইন, জবগুলোর আমি ডেসক্রিপশনটা পড়ে নিলাম, যে আমার এসইও স্কিল লাগবে, ডিজিটাল মার্কেটিং স্কিল লাগবে, কিওয়ার্ড রিসার্চ লাগবে। ওকে, আমি জবগুলো পড়ে নেওয়ার পর আমি এখান থেকে ইজি অ্যাপ্লাইতে যাওয়ার পর আমি আমার ইমেল দিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে আমি আমার ফোন নাম্বার দিলাম, অ্যান্ড হচ্ছে আমি আমার নাম্বার দিলাম, তারপর আমি নেক্সটে গেলাম। এটা হচ্ছে আমার সিভি। এই সিভিটা আমাদের স্ট্রং ভাবে তৈরি করতে হবে, আমাদের প্রতিটা জবের জন্য দরকার হলে আলাদা আলাদা সিভি তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা কমপ্লিট ক্লাস নেব, এক ক্লাসই যথেষ্ট। তো এই সিভিগুলা আমার যেটাই জবের সাথে যায়, ওই সিভিটা মনে করেন আমি এখান থেকে আমি চুজ করলাম। কেমন? এই সিভিটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি দেখতে পারবেন যে এই সিভিটা আসলে আমার কোন টপিকের উপর আমার সিভি। তো এখান থেকে আমি সিভিটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সটে যাওয়ার পর ওকে আমার এজটা আমি দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে এজটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড ইউর এক্সপেক্টেড স্যালারি যদি বাংলাদেশি হয়, আপনি এই জায়গায় থেকে মনে করেন যে ওই স্যালারিটা দিয়ে দিলেন। ইউএসএ হয়, ওই জায়গায় ইউএসডি থাকবে, সেখান থেকে আপনি দিয়ে দিলেন যে আমি ওকে ফাইন, আমি ইউএসডি বা বিডিটি আপনি যেটাই দেন, আমি এখান থেকে একটা স্যালারি দিয়ে আমরা রিভিউ দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। দেন এইটা সাবমিট হয়ে গেছে, যে ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট টু বিডি জবস, এটা বাংলাদেশি কোম্পানি। সো এই জায়গা থেকে আমার জবটার জন্য কি হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। এখন বাংলাদেশে হোক বাইরের দেশে হোক, বাইরের দেশে কিভাবে অ্যাপ্লাই করবেন ওটা তো আমি দেখাবো। মনে করেন যে আমি এই কোম্পানিতে আমি কি করলাম, এই কোম্পানিতে আমি জবে আমি অ্যাপ্লাই করলাম। এখন এই কোম্পানি যে ওনার, সে কি করবে, অ্যাপ্লাই অলরেডি কতজন করছে, অ্যাপ্লাই 13 সেকেন্ড আগে, আমি 13 সেকেন্ড আগে আমি হচ্ছে অ্যাপ্লাই করছি।
এখন কেউ যখন মানে আমিও অ্যাপ্লাই করলাম, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার প্রোফাইলটা হচ্ছে প্রথম মানে নিউ। এখন উনি যদি ভিজিট করে আপনার প্রোফাইলটা এখান থেকে দেখতেছে ওকে ফাইন, আপনার প্রোফাইলটা দেখে বুঝতে পারবে, আমার প্রোফাইলটা দেখে বুঝতে পারবে। এখন কাকে হায়ার করবে ক্লায়েন্ট? ক্লায়েন্ট সবসময় এই ব্র্যান্ডিংটাই দেখে, ক্লায়েন্ট আমাকে দেখতেছে ওকে ফাইন, এই জায়গা থেকে আমার ফলোয়ার আছে প্রায় 11,000-এর মতো। অ্যান্ড হচ্ছে আপনি যখন পুরো প্রোফাইলটা ভিজিট করতেছে তখন দেখতেছে যে মোটামুটি ওকে ফাইন, উনি এসিও স্পেশালিস্টের জন্য সে অ্যাপ্লাই করছে, ওনার প্রোফাইল তো জুড়ে শুধুমাত্র এসিও। তো যারা ফ্রিল্যান্সার থাকেন প্রত্যেকজনের এইটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন কোনো পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে চাই আমাদের স্পেসিফিক একটার দিকে যেতে হবে। আবার অনেকের প্রোফাইলে আমরা দেখি এরকম যে একজন ডিজিটাল মার্কেটার, তা সে হচ্ছে ভিডিও এডিটর, সে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করে, সে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং করে, সে হচ্ছে গুগলের এসইও করে, সে হচ্ছে অ্যাড স্পেশালিস্ট। তার মানে সে সব কিছুই পারে। সে কি করে প্রোফাইলে এইটাও দিয়ে রাখে, প্রোফাইলের সামনেও লিখে রাখে এই যে ফ্রিল্যান্সার হেদায়েত, ফ্রিল্যান্সার মামুন, এইটাও লিখে রাখে। তার মানে এটা এটা কোনো প্রফেশনাল আপনার হতে পারে না। দেখেন আমাদের মধ্যে যারা আছে আমরা নিজেরাও পছন্দ করি স্পেশালিস্ট কাউকে, আমরা নিজেরাও সবসময় স্পেশালিস্ট কাউকে পছন্দ করি। তো এই জায়গা থেকে যখন আমরা নিজেরা স্পেশালিস্ট পছন্দ করি, কোনো একটা ডক্টরের কাছে গেছেন, আপনি চাচ্ছেন যে আমি কোনো স্পেশালিস্ট ডক্টরকে দেখাবো, তো এখান থেকে আমরা আমাদের যখন ক্লায়েন্ট আসবে এই ক্লায়েন্টগুলো চাই যে স্পেশালিস্ট কাউকে, যে আপনি ওই রকম ভাবে কখনো নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ইমপ্রুভ করতে পারবেন না যে আমি ইনস্টাগ্রাম মার্কেটার, আমি ফেসবুক মার্কেটার, আমি এসইও মার্কেটিং করি, দুই তিনটাই একসাথে। আপনাকে এই গোলটাকে আপনাকে অবশ্যই চুজ করতে হবে যে আপনি আসলে কি নিয়ে কাজ করবেন। যখন আমি এসইও নিয়ে কাজ করব, শুধুমাত্র আমি এসইও নিয়ে কাজ করব, আমার অন্য কোনো কিছু প্রয়োজন নাই। আমার আপনি যদি দেখেন যে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে শুধুমাত্র কি আছে, এসইও নিয়েই আমার কন্টেন্টগুলো আছে। কেন দেই? কারণ আমাকে সবাই যেন এসইও স্পেশালিস্ট হিসাবেই চেনে। বাকিগুলো কিন্তু আমি দিতে পারি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং দিতে পারি। আমার এই প্রোফাইলে 10,000-এর উপরে ফলোয়ার আছে, আমি চাইলে কিন্তু ভিডিও এডিটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং দিতে পারি। বাট আপনি যদি দেখেন যে এখানে আমার কি আছে, এখানে যে আমার কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো সবগুলো কন্টেন্ট আপনি দেখবেন যে এসইও রিলেটেড কন্টেন্টগুলো আছে। যেমন এখানে দেওয়া আছে যে 7 এসইও মিস্টেক দ্যাট, এখান থেকে হচ্ছে 7টা মিস্টেক আছে কি কিলিওর এসইও, কিলিওর গুগল ট্রাফিকগুলো কি করতে পারে, নষ্ট করতে পারে। তো আমি এই জায়গা থেকে সবকিছুই কিন্তু মোটামুটি এসইও রিলেটেড, অন পেজ এসইও চেকলিস্ট অ্যান্ড হচ্ছে হাউ লোকাল এসইও হেল্পস র্যাঙ্কিং ইন গুগল ম্যাপ, সবকিছু এসইও রিলেটেড দেই। কেন দেই? এই যে আমি একটা জবে এখন অ্যাপ্লাই করলাম, আমার প্রোফাইল যদি ভিজিট করে সে বুঝতে পারবে যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করি এবং আমি কোন বিষয়ে স্পেশালিস্ট। এইটা জানানোর জন্যই ক্লায়েন্ট আপনাকে তখন কি করতে পারবে, ট্রাস্ট করতে পারবে এবং আপনাকে বিশ্বাস করতে পারবে যে আপনি তার কোম্পানির জন্য কাজ করতে পারবেন। সো আমিও ওইভাবেই আমি কি করব, ক্লায়েন্ট হান্টিং করব, ওইটা নিয়েই আমি কি করব, জবগুলোতে অ্যাপ্লাই করব যেন আমার প্রোফাইলে তারাই আসে যারা এসইওটা খুঁজতে আসে। যারা ভিডিও এডিটর আছে, ভিডিও এডিটিং খুঁজতে আসে, তাদের আমার প্রয়োজন নাই। যারা এসইও সার্ভিসটা খুঁজতে আসে তারাই যেন আমার প্রোফাইলে আসে। বাংলাদেশে যতজন রিমোট জব করে তার মধ্যে 70-80%, মানে 70 থেকে 80% এই রিমোট জব হয় শুধুমাত্র লিঙ্কডইনের মাধ্যমে, এই প্রোফাইলের মাধ্যমে। লিঙ্কডইনটা হচ্ছে একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম। আমরা যেভাবে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করি, লিঙ্কডইনও সেম ভাবে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানে আমাদের ফেসবুকে হয়তো আমাদের আবেগ যা যা আছে সব ধরনের সবকিছু শেয়ার করি, বাট এই লিঙ্কডইনে দেখবেন যারাই আছে তারা তাদের স্কিলগুলোকে শেয়ার করে, যে যেটা নিয়ে কাজ করে ওই স্কিলগুলো নিয়ে শেয়ার করে। আপনার কোনো একজন কোম্পানি, কোনো একটা কোম্পানির দরকার যে ওকে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, ওরা কি করতেছে যে উই আর হায়ারিং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, মানে তাদের দরকার সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হায়ারিং করবে। এখান থেকে যদি আপনি দেখেন যে তাদের কোম্পানিতে এসইও এক্সিকিউটিভ বা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ তাদের প্রয়োজন, এবং সেন্ড আস ইওর রিসাম, অর্থাৎ আপনার কি করতে হবে, আপনার যে সিবি আছে সিবিটা তাদেরকে পাঠাইতে হবে। কোথায় পাঠাইতে হবে? এই যে তাদের মেইলটাও কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা এই জায়গায় থেকে কি করব, তাদের মেইলটাকে আমরা কি করব, আমরা পাঠাবো। সেই যে আপনি সিবিটা পাঠাবেন, সিবিটা পাঠানোর পর আপনার প্রোফাইল কিন্তু তারা ভিজিট করবে, তাই না? এখান থেকে এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে আমরা যদি আরো দেখি যে যারা যারা আছে দেখেন সবগুলা
তাদের স্কিলগুলো শেয়ার করতেছে। স্কিলের বাইরে এই জায়গায় আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা এগুলো খুব কমই আছে। মোটামুটি আপনি যদি পুরো যদি লিঙ্কডইনটা দেখেন, যে হচ্ছে পুরো এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং আদার্স যে যেটা নিয়ে কাজ করে সে তার ওইটা নিয়ে মার্কেটিং স্টার্ট করে। কেন? কারণ এই জায়গায় থেকে তাদেরও টার্গেট একটাই, যেন তারা জব পায় এবং যারা কোম্পানি ওনার, যারা ফাইবারে সার্ভিস নিতে যায়, আপওয়ার্কে যারা ক্লায়েন্ট যায়, প্রত্যেকটা ক্লায়েন্টের 99% ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল আছে। দেখেন আমাদের এই লিঙ্কডইন প্রোফাইলে যদি আপনি চিন্তা করেন যে আমার একটা প্রোফাইল আছে, আমাদের মনে করেন যে ফেসবুকে প্রোফাইল আছে, ফেসবুকে আপনি কোনো একটা কন্টেন্ট দিচ্ছেন, ছবি দিচ্ছেন, ইমেজ দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, আপনি যখন ভিডিওগুলো পাবলিশ করবেন কাদের সামনে যাবে? আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সামনে যাবে, তাই না? আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সামনে আপনার কি যাবে? আপনার কন্টেন্টগুলো যাবে। এই জায়গায় দেখেন আপনি যখন ফ্রেন্ড বানাবেন, কাদেরকে আমরা ফ্রেন্ড বানাবো? আমাদের ওই রোল অনুযায়ী বানাবো, যারা আমার টার্গেটেড ক্লায়েন্ট হবে তাদেরকে আমি ফ্রেন্ড বানাবো। কারা? নিউ বিজনেস ওনার, চিফ এক্সিকিউটিভ অফিসার, বা হচ্ছে যারা কোম্পানির নতুন মালিক, অথবা যারা আমার ক্লায়েন্ট হবে তাদেরকে আমি রিকোয়েস্ট পাঠাবো। এখানে রিকোয়েস্ট থেকে আমি যদি মাই নেটওয়ার্কে যাই, আপনি দেখবেন যে এখান থেকে যারা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, আপনি যদি এখান থেকে দেখেন যে উনি আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি। এটা হচ্ছে কানেক্টই হচ্ছে ফ্রেন্ড। ফেসবুকে ফ্রেন্ড বলে, এখানে হচ্ছে কানেক্ট বলে, যে এটা হচ্ছে ব্রিডিং ট্র্যাডিশনাল আইটি অপারেটর উইথ মডার্ন এআই অটোমেশন। ওকে ফাইন, ও আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যান্ড মোহাম্মদ সারোয়ার, ও আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম। এখন আমি কাদেরকে কানেক্ট পাঠাবো? কানেক্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আপনি যদি এটা দেখেন যে এই জায়গা থেকে বিভিন্ন ধরনের পার্সন খুঁজে পাবেন। আমি যদি তাদেরকে খুঁজি যারা কোম্পানির সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, সিও বা ফাউন্ডার, অথবা সিও ফাউন্ডার লিখে আমি সার্চ করলাম সিও, আমি এখানে লিখে সার্চ করার পর আমি এখানে পিপলে গেলাম, আমি তাদেরকে খুঁজতেছি। আমি কাদেরকে ফ্রেন্ড বানাবো? আমি বাংলাদেশি যারা আছে আমি তাদেরকে ফ্রেন্ড বানাবো না, বিকজ আমার টার্গেটটা হচ্ছে আমি বাইরের কান্ট্রিতে যেন আমি আমার ক্লায়েন্টগুলোকে খুঁজে পাই, তাদের সাথে যেন আমি কাজ করতে পারি। তখন আমি কি করতে পারি? লোকেশনে গিয়ে আমি বিভিন্ন ধরনের ফিল্টারিং করতে পারি, যেমন ক্যালিফোর্নিয়া, তারপর ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে আমি যদি এখান থেকে ইতালি দিই, আমাদের বাইরের কান্ট্রিতে যেগুলো যেগুলো আছে, আমি এখান থেকে শো রেজাল্টে গেলে আমি এখান থেকে দেখতে পারবো ওই কান্ট্রির যে চিফ এক্সিকিউটিভ অফিসারগুলা বা কোম্পানি ফাউন্ডারগুলা। আপনি যদি দেখেন ডেভিড ব্যানশপ ক্লেন, এটা হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিও, কোনটা? ক্লিক, তাদের যে কোম্পানিটা নিউ ইয়র্ক অ্যান্ড হচ্ছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস। আপনি যদি দেখেন যে রায়ান নেডেল, তারপর হচ্ছে এই এই পার্সনগুলো আমাদের সামনে চলে আসতেছে। আমরা এখান থেকে যদি আমরা তাদেরকে কানেক্ট পাঠাই, মনে করেন এখান থেকে আমরা নোটের মাধ্যমে কানেক্ট পাঠাইতে পারি, অ্যান্ড সেন্ড উইদাউট এ নোট, আমরা এটার মাধ্যমে কানেক্ট পাঠাইতে পারি। তাদেরকে আমরা কানেক্ট পাঠাইলাম, অ্যান্ড হচ্ছে কালেব হাল, তারপর হচ্ছে জাহেরিস, এখান থেকে আমরা কি করতে পারি? তাদেরকে কানেক্ট পাঠাইতে পারি। এটা হচ্ছে রায়ান নিডল, সিও ফাউন্ডার, উনি হচ্ছে কোথায়? ফ্লোরিডা, ইউনাইটেড স্টেটস। আমরা এই জায়গা থেকে কানেক্ট পাঠাইতে পারি। এই যে আমরা ডে বাই ডে কানেক্টগুলোকে আমরা পাঠাবো, আমরা নোটের মাধ্যমে পাঠাইতে পারি অথবা উইদাউট নোটের মাধ্যমে পাঠাইতে পারি। এখন কানেক্ট তো আমি বাড়ালাম, মনে করেন যে তারা দুইজনকে আমি কানেক্ট পাঠাইছি, দুইজন অ্যাকসেপ্ট করছে, অথবা 10 জনকে পাঠাইছি, তাদের মধ্যে 3 জন অ্যাকসেপ্ট করছে। তো আমার টার্গেটেড ক্লায়েন্টকে আমি যখন আমি আমার ফ্রেন্ড বানাইতে পারবো, এখন আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমি এমন কিছু কন্টেন্ট শেয়ার করব যেন আমার ক্লায়েন্টদের সামনে পড়ে, তাদের সামনে পড়ে। কি কি কন্টেন্ট শেয়ার করব? তারা যেহেতু সিও চিফ এক্সিকিউটিভ অফিসার, তাদের কোম্পানি আছে, তারাও চায় যে তাদের কোম্পানিগুলো গ্রো করার জন্য। কেমন? তাদের কোম্পানিগুলো কিভাবে সে গ্রো করবে। তো এখন আমি এমন কিছু এই জায়গা থেকে কন্টেন্টগুলোকে শেয়ার করব যেন এই কন্টেন্টগুলো যখন তাদের সামনে যাবে, এই কন্টেন্টগুলো যখন তাদের সামনে যাবে সে যেন পড়তে বাধ্য হয়। যেমন এইটা নিয়ে যদি দেখে সে পড়তে বাধ্য হচ্ছে, ওকে তার গুগল ট্রাফিক কমে যাচ্ছে, তাহলে 7টা মিস্টেক কি কি হতে পারে, তার মধ্যে কিউরিসিটি তৈরি হয় যে আমি এটা পড়বো। এই যে পড়তেছে, ওকে ফাইন, এই জায়গায় আমি কি করতেছি? আমি এখান থেকে সলিউশন দিচ্ছি। কি সলিউশন দিচ্ছি? যে কি কি মিস্টেক আছে। এখান থেকে আমি বলতেছি যে টার্গেটেড রং কিওয়ার্ড, কি করতেছো তুমি? রং কিওয়ার্ড টার্গেট করতেছো, বা সার্চ ইন্টেন্টটাকে তুমি ইগনোর করতেছো, পোর অন পেজ এসিও অপটিমাইজেশন করতেছো, টেকনিক্যাল এসিও প্রবলেম আছে, উইক ইন্টারনাল লিঙ্ক করতেছো, ইগনোরিং ব্যাক লিঙ্ক করতেছো, বা হচ্ছে পাবলিশিং উইদাউট কন্টেন্ট স্ট্র্যাটেজি ছাড়া তুমি কন্টেন্টগুলোকে পাবলিশ করতেছো। তার মানে কি? আমি যখন এই শেয়ারটা করতেছি, আমি শেষে কিন্তু এইটাও বলে দিচ্ছি, আমি একটা হুক পয়েন্ট দিয়ে দিচ্ছি যে ওয়ান্ট টু নো হোয়াটস হোল্ডিং ইওর ওয়েবসাইট ব্যাক, কমেন্ট অডিট।
তোমার যদি প্রয়োজন থাকে তুমি কি করবা, তুমি কমেন্ট করো অডিট লিখে অথবা ডিএম, অর্থাৎ তুমি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, আমাকে তোমার ওয়েবসাইটের লিংক দিতে পারো। আমি কি করতে পারি, আই ক্যান পয়েন্ট ইউ টুয়ার্ড দ্য এসইও এরিয়াস ওর্থ, আমি আমি তাদের জন্য কি করতে পারি, অডিটও করে দিতে পারি। তা আমার টার্গেটটা হচ্ছে ওই ক্লায়েন্টদের কাছে পৌঁছানো, শুধুমাত্র যারা মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকে, যে আমি একটা কোর্স করলাম, কোর্স শেষে আমি মার্কেট প্লেসে গেলাম, আমি দিনের পর দিন মার্কেট প্লেসে বসে বসে আছি, আমি কাজ পাচ্ছি না, তাহলে তাহলে তাদের ক্যারিয়ারটা ওই লেভেল পর্যন্ত কখনই যেতে পারে না। আপনাকে প্রপারলি টাইম দিতে হবে, যে আমি প্রতিদিন, আমি এইটা না শুধুমাত্র আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং না শুধুমাত্র, এইটার সাথে সাথে আমি যেন প্রতিদিন 20টা ক্লায়েন্টের কাছে যাইতে পারি। আমি 20টা ক্লায়েন্টকে কি করতে পারি, আউটরিচ করতে পারি। আমার মাসে কয়টা ক্লায়েন্টের কাছে যেতে পারবো, 600 ক্লায়েন্টের কাছে যেতে পারবো। এখন 600টা ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক করবে না বা অ্যান্সার করবে না, এই 600 জনের মধ্যে আমার টার্গেট অন্তত পক্ষে 20 জন যেন আমাকে কি করতে পারে, রেসপন্স করে। এই 20 জনের সাথে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করে যদি আপনি একটা কাজও না পান, তারপরও আপনার নলেজ, আপনার ইমপ্রুভমেন্ট, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনটা অন্য লেভেলে চলে যাবে। এবং একটা সময় দেখবেন যে 20 জনের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, আপনি 5 থেকে 6 জনকে কি করতেছেন, স্যাটিসফাইড করতে পারতেছেন, এবং তাদের সাথে কন্টিনিউয়াসলি আপনি কাজ করতে পারতেছেন। আমাদের এসইও সেক্টরে বা ডিজিটাল এই মার্কেটিং সেক্টরে খুব বেশি জবের প্রয়োজন হয় না, জাস্ট 1 থেকে 2টা জব যদি আপনার ভালো জব করতে পারেন, মোটামুটি আমাদের বাংলাদেশে থাকার মতো একটা, মোটামুটি ভালোভাবে আপনি চলতে পারবেন। সো যারা এটা মনে করেন যে আমি কি করব, আমি চাকরি করে একটা, আমি ফ্রিল্যান্সিং শিখতেছি, আমি চাকরি বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি এটার মধ্যে ইনভলভ হবো, আমরা তাদেরকেও বলি, আমি নিজেও বলি, যে আপনি প্রথমে চাকরি করেন এবং সাথে সাথে এইটার সাথে অল্প অল্প করে এঙ্গেজ হন, আপনি প্রতিদিন একটু করে টাইম দেন। আপনি যখন একটা নির্দিষ্ট এই সেক্টরটাকে ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন কোথায় গিয়ে জব নিতে হয়, কিভাবে জব নিতে হয়, এবং জবগুলো পাওয়ার জন্য কি কি করতে হবে, এইটা যখন আপনার মাইন্ডে সেট আপ হবে, তখন আপনি যখন মোটামুটি একটা জব পাচ্ছেন, 2টা জব পাচ্ছেন, যে মান্থলি ওকে ফাইন আমার 60-70 হাজার টাকা আসতেছে, তখন আপনি প্রিভিয়াস যে জবটা আছে ওইটা আপনি ছেড়ে দিতে পারেন। বাট তার আগে আমাদের যদি এরকম হয়, তখন আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই, যে ক্লায়েন্ট আসতেছে না, বা আমি পারতেছি না, আমি বুঝতেছি না, আমার তাড়াতাড়ি করতে হবে। এই সেক্টরটা তাড়াহুড়ার সেক্টর না, এই সেক্টরটা আপনাকে বোঝার সেক্টর। আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, শুধুমাত্র স্কিল দিয়েও কাজ হয় না। সো টেকনিক্যালি কিছু নলেজের প্রয়োজন আছে, যেখান থেকে আমরা আমাদের কাজগুলোকে ধাপে ধাপে নিয়ে যেতে পারি। সো আমরা এখানে যখন আমাদের এই মার্কেটিংটা শুধুমাত্র না, আমাদের আউট অফ মার্কেট প্লেস থেকে যখন আমরা ক্লায়েন্টের ভালো কাজ করতে পারি, যে ওকে ফাইন, আমি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আমি মার্কেট প্লেসে নিয়ে কাজ করতেছি, 2-3টা প্রজেক্টে আমি যখন ভালো কাজ করতে পারি, ওই ক্লায়েন্টগুলো আমাদেরকে কি করে, আমাদেরকে অফার করে, যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমার কোম্পানিতে মান্থলি আকারে কাজ করো, এখন তুমি তুমি কত নেবা বা আমি তোমাকে কত দেব। দেখা যায় যে বাইরের কান্ট্রিতে আপনাকে কোনো কোম্পানি, আমার মনে হয় না যে আপনি এসিও স্পেশালিস্ট, এসিও এক্সপার্ট, আপনাকে কোনো কোম্পানি $350-400 নিচে মান্থলি কেউ হায়ার করবে, কখনোই না। $300 নিচে কখনোই আপনাকে হায়ার করবে না। আর বাংলাদেশি যেগুলা, আপনি ইন্টার্ন হিসাবে তাদের কাজ করতে পারেন, যে 10,000, 11,000 বা 20,000 দিচ্ছে, বা 25,000 দিচ্ছেন, আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য আপনি কাজ করতে পারেন। কারণ আপনি বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করে খুব একটা শান্তি পাবেন না, এরা বিভিন্ন ধরনের, কারণ বাইরে কান্ট্রিতে যখন আমরা কাজ করি, দেখেন এই ক্লায়েন্টগুলা, যখন আমি ভিয়েতনামের কোম্পানিতে কাজ করছি, ক্লায়েন্টগুলা প্রতি 2 মাস পর পর, 1.5 মাস পর পর আমার খোঁজ নিচ্ছে, যে কাজগুলো হচ্ছে তো, বা কাজগুলো আপনি পারফেক্টলি করতেছেন তো। কিন্তু আমাদের আমাদের নিজেদের একটা রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ববোধ থাকে, যে আমি আমার কাজগুলোকে প্রপারলি করব, এবং কাজের যে আমি যতটুকু কাজ করব, সব থেকে এটা উত্তম যে আপনি যতটুকু কাজ করবেন, ক্লায়েন্টের জন্য আপনি যতটুকু কাজ করবেন, ততটুকু আপনি রিপোর্ট শিটগুলো শেয়ার করবেন। তাহলে কি হবে, তাহলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, যে ওকে ফাইন, যতটুকু কাজ করছে আমাকে দিচ্ছে। কিন্তু আপনি অনেক বেশি কাজ করতেছেন, এটা কিন্তু ক্লায়েন্ট বুঝবে না যতক্ষণ পর্যন্ত এই রিপোর্টগুলো আপনি ক্লায়েন্টকে শেয়ার না করবেন। সো বাইরের কান্ট্রিতে কাজ করার এই মজাটা, যে আপনাকে ক্লায়েন্ট কখনো ফোর্স করবে না, আপনার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আপনার নিজেকে কাজ করতে হবে। বাট বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান, এই উপমহাদেশে আপনি যখন কাজ করবেন, এই প্যারাটা আপনাকে নিয়ে কাজ করতে হবে, যে ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের ফোর্স করবে, যে ওকে তুমি তাড়াতাড়ি করো, এই কাজটা তুমি দ্রুত করো, এইটা করো, ওইটা করো। এইটা একটা মজার একটা বিষয়, যে ইউরোপ কান্ট্রিতে বা অস্ট্রেলিয়ান এই ধরনের কান্ট্রিগুলোতে কাজ করার এই শান্তিটা আছে। তো যারা এখানে আসছেন, দেখেন আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের প্রতিটা জায়গা ইম্পর্টেন্ট। যে আপনি একটা প্রোফাইল তৈরি করছেন, ফেসবুক আছে, আপনার হচ্ছে লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, এই জায়গাগুলো, ফাইবার আছে,
এখানে আপনি আপনার কভার ফটোটা কেমন দিচ্ছেন, যে ক্লায়েন্ট আপনার প্রথম যখন আসবে আপনার পিকচারের উপর ফোকাস করবে, আপনার কভার ফটোর উপর ফোকাস করবে, তাই না? কিন্তু আপনি কি করতেছেন, এই প্রোফাইল ফটোটা আপনি আপনার নিজের মতো করে এলোমেলো দিচ্ছেন। এটা তো আমাদের প্রফেশনাল একটা জায়গা। আমাদের ক্লায়েন্ট যেন ভালো একটা ইমপ্রেশন আসে তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই কাজটাই আমাদের করতে হবে, তাই না? তো আমাদের এই প্রোফাইল পিকচারটা আপনি দেখবেন যে পরিষ্কার ক্লিন ছবি এবং হাস্যোজ্জ্বল ছবিগুলো এবং সোজা ছবিগুলো ব্যবহার করা, আঁকা বাঁকা তেরা ছবিগুলো ব্যবহার না করা। কভার ফটোতে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যে আপনার পুরো বিষয়টাকে যেন আপনি ক্লিন করতে পারেন, যে আমি ওকে ফাইন, আমি কি করি এখানে, আমি টপ রেটেড অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে আমি এসইও কনসালটেন্ট, সাথে সাথে আমি কি করতে পারি, বিল্ড অথরিটি অ্যান্ড অর্গানিক গ্রোথ করতে পারি, আমি বিজনেসের জন্য হেল্প করতে পারি, ফাইন আমি বিজনেসের জন্য হেল্প করতে পারি। তারপর আমাদের এই জায়গাতে যে আমরা কি করতেছি, যে এখান থেকে আমি আমার নামটা সঠিকটা ব্যবহার করতেছি, অ্যান্ড আমার এখান থেকে আমি অ্যাবাউট আমার সম্পর্কে আমি এখানে বলতেছি যে আমি কি কি করতে পারি, আমি কে, আই এম হেদায়েত, অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে আমার জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছে, স্টোরি টেলিং কন্টেন্টের মতো। এবং আমি আসলে ক্লায়েন্ট আমাকে কেন বিশ্বাস করবে, আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর বিষয়গুলো দিয়ে দিছি, অ্যান্ড হচ্ছে আমি এখানে কি কি করতে পারি, লোকাল এসইও সাকসেস, শপিফাই ই কমার্স এসইও, অর্গানিক মার্কেটিং। এবং এই জায়গা থেকে কি করবে, হোয়েন ইউ ওয়ার্ক উইথ মি, যখন তুমি আমার সাথে কাজ করবে, ইউ আর নট জাস্ট গোয়িং অন অ্যান এসইও এক্সপার্ট, ইউ আর কি এখান থেকে পার্টনারিং উইন সামওয়ান ডেডিকেট টু ইয়োর সাকসেস স্টোরি। এখান থেকে আমার মোটামুটি আমি কি কি কাজ করতে পারি, ফুল এসইও ইমপ্লিমেন্টেশন আমি কি কি করতে পারি, গুগল বিজনেস প্রোফাইল, ই কমার্স এসইও, লিড জেনারেশন, কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ এসইওর সাথে রিলেটেড বিষয়গুলো দিয়ে দিছি। এবং শেষে বলে দিছি যে রেডি টু র্যাঙ্ক নাম্বার ওয়ান, লেটস টেক ইউর ওয়েবসাইট টু দ্য টপ অফ গুগল। অ্যান্ড হচ্ছে আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিচ্ছি। তার মানে এটা কেন দিচ্ছি বলেন তো, ক্লায়েন্ট যেন আমাকে বিশ্বাস করতে পারে, আমার সোশ্যাল প্রুফগুলো দেখতে পারে যে আমি আসলে কি করি, কি করতে পারি। ক্লায়েন্ট আমাকে যেন আমাকে জিজ্ঞেস না করতে হয়, আমার প্রোফাইলটা ভিজিট করে ক্লায়েন্ট যেন এটা বুঝতে পারে যে আমি কে, আমি কার জন্য কাজ করি এবং কি কাজ করতে পারি। তো যারা এখানে আছেন, ইনশাল্লাহ আপনাদের নিজেদেরকে ওইভাবে প্রুভ করতে হবে, আমাদের নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যে আপনি যখন রিমোটলি জবের জন্য যাবেন, শুধুমাত্র আপনি শিখতেছেন যে এই টার্গেটে শিখতেছেন যে আপনি মার্কেট প্লেসে যাবেন, আপনি ফাইবারে যাবেন, আপনি আপওয়ার্কে যাবেন, দেন হচ্ছে এই জায়গা থেকে আপনি বড় বড় জব পাবেন, এইটা ভুল ধারণা। আমাদের নিজেদেরকে আমি যখন শিখবো, সাথে সাথে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা আমাদের স্টার্ট করতে হবে, এবং সাথে সাথে আমি ক্লায়েন্টদের জন্য কি ভ্যালু দিতে পারি এই বিষয়গুলো আমাদের শেয়ার করতে হবে। তো এইটা নিয়ে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে আমাদের পোর্টফোলিওটা কিভাবে স্ট্রং করবেন, কিভাবে আপনি সিভি তৈরি করবেন। ইনশাল্লাহ আমাদের 4 মাসের যে কমপ্লিট ব্যাচটা, এইটাতে ধাপে ধাপে আমরা এ টু জেড একদম আমাদের স্কিলটা শুধুমাত্র না, আমরা শুধুমাত্র স্কিল শিখবো না। দেখেন আমাদের এত বড় একটা লম্বা কোর্স, অনেকে মনে করেন যে 4 মাসে আমরা এত বড় সময় কিভাবে দেব। এখানে আমাদের মোটামুটি সবই থাকবে, আমাদের স্কিলগুলো আমরা ওইভাবেই ডেভেলপ করব যেন আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে কনফিডেন্টলি সার্ভিস দিতে পারি, এবং স্কিলগুলোর মধ্যে ক্লায়েন্ট কোন ধরনের কোশ্চেন করবে এইটা নিয়ে প্রতিটা টপিকের উপর একটা করে বুক থাকবে, যেটা নিয়ে আমাদের এটা শিট থাকবে, যেটা নিয়ে আপনার কমিউনিকেশন স্কিলটা যারা দুর্বল তারা যেন স্ট্রং হতে পারে। এবং এইটা প্রতিটা স্কিল আমরা লাইভ প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব, কেমন? অর্থাৎ প্র্যাকটিসটা আমাদের করতেই হবে। এই প্র্যাকটিসটার সাথে সাথে আমাদের ওই কমিউনিকেশন স্কিলও ইমপ্রুভ করব, সাথে সাথে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটাও করব। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সাথে আমরা 2 থেকে আড়াই মাস পর আমরা ফাইবারে যাব, ফাইবারে যাওয়ার পর গিগগুলো কিভাবে আপনি প্রস্তুত করবেন, অ্যান্ড হচ্ছে কিভাবে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি গিগগুলো র্যাঙ্ক করবেন, তার জন্য কিভাবে রিসার্চ করবেন, অ্যান্ড আপওয়ার্কে কিভাবে জবে বিট করবেন, কিভাবে অ্যাকাউন্ট 100% প্রোফাইল কমপ্লিট করবেন, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, এ টু জেড আমাদের স্টার্ট হবে। এবং অনেকে আমাদের এটা কোশ্চেন করছেন যে আমাদের কোনো ধরনের আবার টুলস কিনতে হবে কিনা। এটা আমি প্রথম থেকে বলে আসছি যে আপনাদের 1 টাকারও টুলস কিনতে হবে না, বাট আমাদের এই সেক্টরে আমার মনে হয় না যে পেইড টুলসের 1 টাকার টুলস আপনাদের কেনা প্রয়োজন আছে। এবং আপনাদের মধ্যে অনেকে আবার এইটাও কোশ্চেন করছেন যে আমরা যারা আছি আমাদের আমরা ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কেমন লাগবে বা ইংলিশ লেভেলটা কেমন লাগবে। এইটা আপনাদের আসলে ইংলিশ লেভেলটা যাদের বেসিক ইংলিশটা জানা আছে, এই জায়গা থেকে আমরা এআই এর হেল্প নিতে পারি, সাথে সাথে আমরা এআই এর সাথে সাথে আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারি। শুধুমাত্র আপনার এইটা বুঝতে হবে যে আমি ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাইড করতে পারি, এইটা আমাদের ভালোভাবে শিখতে হবে, কেমন? তো আমাদের
এই 4 মাসের যে কমপ্লিট ব্যাচটা, এটা আবার প্রথম থেকে শুরু হবে, প্রথম থেকে বাট বিস্তারিতভাবে। যেমন কিওয়ার্ড নিয়ে আমাদের আরও 10-12টা ক্লাস হবে, 8-10টা ক্লাস হবে। যেমন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কেমন হবে, যে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, লোকাল কিওয়ার্ড রিসার্চ, ই কমার্স বা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ। যারা বিজনেস করে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল, যে ই কমার্সের নিয়ে আমাদের এটা কাজ আছে। তো আমাদের এইটা আমাদের আরো বিস্তারিতভাবে জানতে হবে। অন পেজ এসিও যেমন আমরা শুধুমাত্র অট পেজে দেখছি, আরো অন্যান্য সিএমএস এ দেখবো কেমন। তো এই জিনিসগুলা আমাদের আরো বিস্তারিতভাবে একদম শুরু থেকে স্টার্ট হবে, একদম শুরু থেকে ধাপে ধাপে। ক্লাসগুলো একটু বেশি হবে বাট শর্ট টাইমে হয়তো হবে। কেন হবে? কারণ অনেকে আছে যারা বেসিক আছে, আবার অনেকে অ্যাডভান্স আছে, সবাই যেন শিখতে পারে। ধাপে ধাপে বিস্তারিতভাবে অল্প অল্প করে আমরা সামনের দিকে আগাবো। এবং 4 মাসে যদি আমাদের এরকম হয় যে ওকে ফাইন, 4 মাসে পর হচ্ছে আমরা কি করব, 4 মাস পর কি কোর্স শেষ? আসলে কোর্সটা আমাদের শেষ না। কেন শেষ না? আমাদের 4 মাস পরও প্রতি সপ্তাহে উইকলি একটা করে ক্লাস আপনাদের থাকবে। কেন থাকবে? যে আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, বা আপনাদের দিয়ে আমি ক্লায়েন্ট হান্টিং করাবো, ক্লায়েন্ট খোঁজাবো গ্রুপিং করে, তখন যেন আপনাদের এই প্রবলেমটা ফেস না করতে হয় যে আমি ক্লায়েন্ট পাইলাম, আমি করতে পারতেছি না। অ্যান্ড সাপোর্ট সিস্টেমটা আমি আপনাদের সবসময় একটা কথা বলি, যে কোনো প্রবলেম হবে, যে কোনো ধরনের কোশ্চেন থাকুক, শিখতে গেলে প্রবলেম হবে, সরাসরি আপনারা আমাকে কল করেন, আমাকে জানান যে আমার এখানে প্রবলেম হচ্ছে। আর এটা যদি আপনি না জানাইতে পারেন, আপনি যদি প্রবলেমটা আমার থেকে সমাধান না করে নিতে পারেন, এটা আপনার ব্যর্থতা। কারণ আপনার এই রাইটসটা আছে, যখন আপনি আমার এখানে শিখবেন তখন অবশ্যই আপনার এই অধিকার আছে। কারণ আপনারা ফেসবুক বিভিন্ন জায়গায় ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়, কমপ্লিট গাইডলাইন অ্যান্ড হচ্ছে এই সাপোর্টের জন্য কিন্তু মোটামুটি সবাই চায় যে আমি একটা ভালো জায়গাতে আমি শিখবো, যেখানে আমি প্রফেশনাল কিছু শিখবো, আমি আমার ক্যারিয়ার বিল্ড করতে পারবো, এবং আমি সাপোর্টটা যেন আমি 100% পাই, সাপোর্টের যেন গ্যাপ না থাকে। কেমন? ইনশাল্লাহ এই সাপোর্টের গ্যাপ আপনাদের কখনো থাকবে না। তো আমাদের অ্যাডমিশনটা 23-24 তারিখ পর্যন্ত হবে, তারপরে আমরা আমাদের নতুন ব্যাচ শুরু করে দেব। যারা অ্যাডমিশন নেবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে তারপর অ্যাডমিশন নেবেন, কথা বলে তারপর। ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।